আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। কোন পর্যন্ত বললাম? মমিন কি কইছিলাম লাস্টে? পিএমএল লেয়ার কি? পিএমএল লেয়ার কি সেটা বুঝাইতেছিলাম। আচ্ছা, প্রথমে বললাম যে আমরা কি ফাইবার নিছি, তারপরে কি কন্ডাক্টিং লেয়ার নিছি, তারপরে নিছি হলো আমাদের লিকুইড, মানে আননোন স্যাম্পল নিছি, তাহলে তো সবকিছু চলে আসছে। তো বাইরের লেয়ার কিসের জন্য? বাইরের লেয়ার হলো যে যখন আমরা যে স্ট্রাকচারটা কনসোলে সিমুলেট করি, ঠিক আছে, তখন আমরা চাই আমরা চাই যে এখানে যে অ্যাপ্লাই করা ভেরিয়েবল গুলো আছে, ঠিক আছে, লাইটের ফ্রিকোয়েন্সি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সেই ফিল্ড গুলো যাতে আমাদের সিমুলেশনের বাইরে চলে না যায়। এটা তো একটা লিকি পিসিএফ, বলছিলাম না আমরা লিক করতেছি। এটা যাতে লাইটটা মেটাল পর্যন্ত পৌঁছে, মানে ইলেকট্রিক ফিল্ডটা মেটাল পর্যন্ত পৌঁছে, বা কন্ডাক্টিং লেয়ার পর্যন্ত পৌঁছে, অ্যানালাইট পর্যন্ত পৌঁছায়, তাই তো? এখন এটা যদি এতই বাইরে চলে যায় তাহলে সিমুলেশনের বাইরে চলে যাবে। সিমুলেশনের বাইরে যেন না যায়, এটা আটকানোর জন্যই আমরা পারফেক্টলি ম্যাচড লেয়ার ইউজ করি, ঠিক আছে। এটা হলো বাইরের দিকে যে রেডিয়েশন গুলো চলে যাবে, সবুজ কালারের যে রিজিয়নটা, সেই রিজিয়নটা আটকাবে। বোঝা গেছে? হ্যালো হ্যালো। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন হলো যে কোশ্চেনটা গতদিন ছিল তোমাদের, সেটা হলো যে আহ, এই স্ট্রাকচার যেটা প্রিজম বেস যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তো বোঝা যাইতেছে যে লাইট পড়তেছে প্রথমে প্রিজমের একটা সারফেসে, তারপরে রিফ্রাকশন করতেছে, তারপরে মেটাল সারফেসে পড়তেছে, তারপরে যে আলোর কিছুটা শক্তি নিয়ে গেছে এসপিপি গুলা, তারপরে যে বাকি যে আলোটা এনার্জি সহ রয়ে গেছে সেটা ফিরে আসার পর আমরা সিসিডি ডিটেক্টরে ডিটেক্ট করতেছি, তাই তো? এখন এখানে দেখো লাইটটা যখন পড়তেছে কিসের উপর, প্রিজমের ভিতর দিয়ে যখন মেটাল লেয়ার পড়তেছে, সেটা কি একদম লম্বভাবে পড়তেছে? না, লম্বভাবে পড়তেছে না, এই যে একটা কোণে পড়তেছে না। জি ভাই। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা লাইটটা অ্যাপ্লাই করতেছি না। যদি সত্যি কথা বলি যে আমরা এই যে ইন্টারফেস, ঠিক আছে, মেটাল বা কন্ডাক্টর আর ডাইইলেকট্রিকের যে ইন্টারফেসে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি হলো ইলেকট্রিক ফিল্ডটা, কারণ এসপিপি গুলা কি আসলে ইলেকট্রন। ইলেকট্রনকে যদি আমরা অসিলেট করতে চাই বা ইলেকট্রনকে যদি এনার্জি দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে ইলেকট্রিক ফিল্ড, তাই না? ইলেকট্রিক ফিল্ড লাইটের সাথে কোন বরাবর থাকে? লম্ব বরাবর থাকে, এই বরাবর থাকে। লাইটটা যদি এই অক্ষ বরাবর থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর থাকবে, তাই না? তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লাই করার জন্য যে এর উলম্ব, যে উলম্ব দিকে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের একটা উপাংশ আমাদের এই ইন্টারফেসটা পাবে, ঠিক আছে, তাই না? আমরা এইভাবে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করছিলাম এইখানে। তারপরে কি হয়েছিল, ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করছিল এসপিপি গুলাকে। তারপরে রেজোন্যান্স কন্ডিশনে কি হয়েছে, ফ্রি ইলেকট্রনের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেটা ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সির সাথে মিলে গেছে। অপটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে লাইটের ফ্রিকোয়েন্সি আর হ্যালো, কিছু বলো। ভাই আমরা ওই গেম মিলে গেলে আমরা ওই পিক ভ্যালুটা হ্যাঁ, পিক ভ্যালুটা পাচ্ছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লাই করতেছি আসলে ইন্টারফেসে ইলেকট্রিক ফিল্ড, তাই না? আচ্ছা, এখন দেখো এই স্ট্রাকচারে কি হয়। এই স্ট্রাকচারে দেখছো এটা কোন অক্ষ? এই প্লেনটা কোন প্লেন? এক্স ওয়াই প্লেন, তাই তো? এটা এক্স ওয়াই প্লেন, তার মানে হলো একটা লম্বা অপটিক্যাল ফাইবারের ক্রস সেকশন, ঠিক আছে। আর এই লম্বাটা কোন দিক বরাবর, অপটিক্যাল ফাইবারটা কোন দিক বরাবর লম্বা? ওয়াই অক্ষ, সরি জেড অক্ষ বরাবর লম্বা, ঠিক আছে। তার মানে আলো যখন আমরা ফাইবারটা দিয়ে পাঠাবো, তখন আসলে কি এটা হয়তো এই পেজের ভিতরের দিকে ঢুকতে থাকবে আলোটা, অথবা পেজের বাইরের দিকে আসতে থাকবে। বুঝা গেছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলা বা ম্যাগনেটিক ফিল্ড গুলা কোথায় তৈরি হবে? অবশ্যই এক্স ওয়াই প্লেনে তৈরি হবে, কারণ আলো যাতায়াত করতেছে হলো জেড এক্সিস বরাবর, তাই না? লম্ব থাকে না, আলোর আলোর যে চলার দিক, সেই দিকের সাথে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কি কোন দিকে থাকে? লম্ব না? জি ভাই। জি ভাই, জোর নাই কেন? কনফিউজড ভাই বিষয়টা হলো কি, এক্স এক্সিস ওয়াই এক্সিস আর জেড এক্সিস, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা আসলে দেখো, এটা এই দেখ তুই, এই যে এটা হলো এক্স ওয়াই, যদি আমি 3D স্পেসে আঁকি, তাহলে এই দিকে যদি আরেকটা লাইন দিতাম, সেটা কি জেড এক্সিস না? জি ভাই। জেড এক্সিস, ঠিক আছে। তার মানে হলো
এটা হলো এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? তার মানে এই বরাবর যে লাইন বা এইখান থেকে সোজা বাইরের দিকে আর ভিতরের দিকে যে লাইনটা যাবে সেটা হলো জেড অ্যাক্সিস, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে জেড অ্যাক্সিস এক্স ওয়াই এর সাথে কি লম্ব না অবশ্যই? হ্যাঁ, জি এক্স ভাই। ওয়াই জেড আচ্ছা, তিনটা তো তাই পরস্পর ফাইবারটা parallel। আমি বসাইছি, ফাইবারটা তো একটা লম্বা তার, তাই না? হুম। জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে ওই ফাইবারটা কোন বরাবর রয়েছে? জেড অ্যাক্সিস বরাবর না? জি ভাই। আচ্ছা, ফাইবারটা যে বরাবর থাকবে, আলো কোন দিক কি সেই বরাবর যাতায়াত করবে না? ফাইবার থেকে কি আমরা আলো পাঠাই না? জি ভাই। অপটিক্যাল হুম। ফাইবার তো এটা একটা। হুম, ঠিক আছে ভাই। আচ্ছা, তাইলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকবে কোথায়? এক্স 90 অ্যাক্সিস ডিগ্রি আর অ্যাঙ্গেলে। ওয়াই হ্যাঁ, অ্যাক্সিস বরাবর। এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর। জি ভাই। এটাই মিন করছি, বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যদি তাই হয় ভাই, হ্যাঁ বলো। ভাই এটা ভাই মানে কি আপনাকে ওই যে ওই ডান হাতের ওই ফ্লেমিং এর রুলস গুলো কি মানে না না, মানে কিছু অ্যাপ্লাই করা লাগবে না, জাস্ট এটা বোঝো যে একটা যদি আমি কিউব নেই, ঠিক আছে? জি ভাই। ধরো কোন ফিগার দেখো, কিন্তু ফিগার রাখি নাই আমি। আচ্ছা, এই ফিগার দেখি। এই যে হলো অপটিক্যাল ফাইবারটা, ঠিক আছে? এই হলো অপটিক্যাল ফাইবারের এক মাথা আমি দেখতেছি, এটা হলো আরেক মাথা দেখতেছি, এটা হলো লম্বা। তাহলে অপটিক্যাল ফাইবারের দেখো লাইট সোর্সের থেকে অপটিক্যাল ফাইবার বরাবর হলো আলোটা যাবে, ঠিক আছে? জি জি এই দিক যদি আলো যাতায়াত করে, দেখো এই দিক যদি আলো যাতায়াত করে এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কোন অক্ষ বরাবর হবে? এই অক্ষ। জি ভাই। সেইটাই তো, এখন আমি যদি এই এই ফিগারটা শুধু সামনের দিক থেকে দেখি, আমি যদি আমার চোখ যদি এই দিক থেকে দেখে, তাহলে এই ফিগারটা কেমন দেখা যাবে? এই ফাইবারটা এরকম দেখা যাবে না? জি ভাই, জি। এবার বোঝা গেছে? ক্যান জেড এক্সিস দেখো, এখন আমি বলতেছি কি এইটা ওয়াই, এইটা এক্স এক্সিস, আর এই যে যে পিসিএফ এর যে লম্ব না, পিসিএফ যে বরাবর লম্বা হয়ে গেছে, ফাইবারটা যে বরাবর লম্বা হয়ে গেছে সেটা হলো জেড এক্সিস। তার মানে হলো এইটা, এটার পিসের দিক হলো জেড এক্সিস আর সামনের দিক জেড এক্সিস। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমরা ক্রস সেকশন নিলাম কেন সেটা বোঝাই। ক্রস সেকশন নিলাম হলো কারণ আমরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড গুলো চেক করব। কারণ আমরা এই ফিগারে দেখতেছি যে আমরা যখন প্রিজমের উপর আলো ফেলছিলাম আসলে ইলেকট্রিক ফিল্ড ফেলছিলাম ওই সারফেসটাতে, তারপরে এই এনার্জিটা ট্রান্সফার হয়েছিল এসপিপি গুলাতে। তাহলে আমি যদি এই স্ট্রাকচারে যাই, এই স্ট্রাকচারে যদি আমি অপটিক্যাল ফাইবারের ফাইবার বরাবর, অপটিক্যাল ফাইবারের যেদিকে লম্বা সেদিক বরাবর বা জেড এক্সিস বরাবর যদি আলো যাতায়াত করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো এই এদিক অথবা এদিক বরাবর হবে, এক্স অথবা ওয়াই বরাবর হবে। জি ভাই। আর এই এই লিক, এটা যদি লিক হয়, ইলেকট্রিক ফিল্ড গুলো যদি লিক হয়, তাহলে সেটা কি লেয়ার পর্যন্ত পৌঁছাবে, ঠিক লেয়ার যেমন, পর্যন্ত পৌঁছাবে। ঠিক যেমন এখানে পৌঁছাইছিল কি পর্যন্ত, এই লেয়ার পর্যন্ত। এই গ্লাস আর মেটালের মেটালের যে ইন্টারফেস সেটা পর্যন্ত পৌঁছাইছিল ইলেকট্রিক ফিল্ডটা, তাই তো? এইখানেও কি হবে, এই যে কোরের মধ্যে আমরা কি লিকি পিসিএফ ডিজাইন করার জন্য কি হবে, লাইটটা লিক হয়ে কিসে পৌঁছাবে? মেটাল লেয়ার পর্যন্ত বা লেয়ার। কন্ডাক্টর লেয়ার পর্যন্ত, এবং সেটাকে ভেদ করে পৌঁছাবে হলো অ্যানোলাইট পর্যন্ত। বোঝা গেছে? তাহলে এখানে মেটাল লেয়ার কোর লেয়ার এগুলো তো খুব পাতলা দিতে হবে মনে হয়। হ্যাঁ, ওখানেও পাতলা, ওখানেও পাতলা, জাস্ট দেখানোর জন্য মোটা করে রাখছে রে ভাই। এটা ন্যানোমিটার রেঞ্জের লেয়ার। ও আচ্ছা। বোঝা গেছে? এখন আজহার না কার কোশ্চেন ছিল যে ইসে প্রিজমে কেমনে আমরা ডিটেকশন করি সেটা তো বোঝা গেল, পিসিএফ এ কেমনে করি সেটা বোঝা যায় না। এখন সেটা কি ক্লিয়ার? কার কোশ্চেন ছিল এটা আমি তো জানি না, মনে নেই আর কি আমার। আমার ছিল ভাই, কিন্তু একটু নয়েজ আছে বুঝছেন। আমি দেখতেছি আপনারা চালাই যান, আমি বুঝতে পারছি ভাই। ঠিক আছে, ভাত খাইতেছো? না ভাই। আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেন নাই কোনো, বুঝতে পারছো আর কি, সেটা আমি জিজ্ঞেস করছিলাম। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এখন আমরা কম্পিউটার সিমুলেশন হলো আগামী ক্লাসে যাব, ঠিক আছে? আপাতত এখন আমি যেটা বলতেছি মোটামুটি এরপর বেসিক জিনিস শেষ, অল্প কিছু দেখাবো। আর যেটা বলতেছি সেটা হলো যে একটা পেপার করার জন্য কি করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা আসলে পেপার করার ধান্দা
এই ক্লাসগুলো করতেছি তাই না, শিখতেছি বায়োসেন্সর ডিজাইন। তো পেপার করার জন্য যেটা হলো কাজ সেটা হলো স্ট্রাকচারাল নোভেলটি আনা, ঠিক আছে? মানে হলো স্ট্রাকচারে নতুনত্ব আনতে হবে এবং নতুন একটা স্ট্রাকচারে, ঠিক আছে, যেমন আমি এই স্ট্রাকচারটা নতুনত্ব আনছি, দেখো এইসব স্ট্রাকচারের সাথে একটা সাথে মিলবে না, এই স্ট্রাকচারটা আমি ডিজাইন করছি, ঠিক আছে? আবার এই প্রত্যেকটা স্ট্রাকচার কারোর সাথে কারো মেলে নাই, দেখছো? হ্যালো, দেখছো? সুতরাং নতুন একটা স্ট্রাকচারে যদি আমরা সিমুলেট করে এই রেজোনেন্স গুলো আইনে দেখাইতে পারি, যে রেজোনেন্স গুলো আনতে হবে প্রথম কাজ, তারপর হচ্ছে সেন্সরটাতে সবকিছু চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটার জন্য সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়, তারপরে তখন আমরা ওই সেন্সরটাকে ইউজ করে একটা পেপার লিখে ফেললে সেটা কনফারেন্স অথবা জার্নালে অ্যাকসেপ্ট হবে। বোঝা গেছে? আর সিমুলেশন করবো হলো কনসোলে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যদি আচ্ছা clear ভাই, হয়। ভিতরের কোরগুলা কি সবগুলাই সেম ডায়ামিটারের? না, অবশ্যই আলাদা দেখাই দিচ্ছে সেন্টার, প্রত্যেকটা হোলের একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের ডিসটেন্স হলো এটাকে বলে পিচ সাইজ, এই প্রতীক দ্বারা দেখানো হয় পিচ সাইজ, ঠিক আছে? এই যে ডায়ামিটার হলো ডি, এটা ডিসি, আর এটা ডায়ামিটার হলো ডি1। সেগুলো তো পরে, আমি স্ট্রাকচার বুঝাইতেছি না, আপাতত হলো থিওরিটিক্যাল নলেজ দিতেছি। আচ্ছা, তো এই দুটা ইকুয়েশন হলো, এরকম আরো ইকুয়েশন আছে, ঠিক আছে? আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করব সেই ম্যাটেরিয়ালের যে সিমুলেশন করার সময় সেই ম্যাটেরিয়ালের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ম্যাটেরিয়ালসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার গুলো ইকুয়েশন দিয়ে আমার কনসোলকে বোঝাই দিতে হবে, এসব হলো সেই ইকুয়েশন গুলা, ঠিক আছে? এগুলোকে বলা হলো মডেলিং ইকুয়েশন, আর কিছু কিছু আছে সেলমিয়ার ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, ডিটেকশন কেমন হয় এটা বোঝাই, দেখো তোমরা কি আসো, তো শুনতেছো? আছে। জি ভাই, আসি ভাই। আচ্ছা, ঠিক আছে, একটা সোর্স, লাইট সোর্স ইউজ করা হয়, যে লাইট সোর্সটার ফ্রিকোয়েন্সি আমার হাতে, ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস অপটিক্যাল ফাইবারের একটা মজার জিনিস বলিনি, সেটা হলো কি, দেখো আমরা যখন ইকুয়েশনটা দেখছিলাম এখানে, ইকুয়েশনটা দেখে বলো যে রেজোন্যান্স কন্ডিশন ইকুয়েশন, এটা ডান পক্ষ সমান বাম পক্ষ হইতে হবে, তাই তো? এখন এখানে আহ, কোন 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 জিনিস চেঞ্জ করে আমরা রেজোন্যান্স চেক করতে পারি, যেমন এখানে ফ্রিকোয়েন্সি মানে ল্যামডা, ওয়েভলেন্থ চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখানে জি আমরা ভাই। যে গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন, সেটাও হলো একটা ভ্যারিয়েবল। তারপর এই পাশে অ্যাঙ্গেল তো হ্যাঁ, তারপরে এখানে হলো ভাই অ্যাঙ্গেলটা, ওই হ্যাঁ গ্লাসের ওই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ লাইটের অ্যাঙ্গেলটা। হ্যাঁ, লাইটের অ্যাঙ্গেলটা একটা ভ্যারিয়েবল। তারপরে যে কমপ্লেক্স যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা কন্ডাক্টরের যে কমপ্লেক্স ডাইলেক্ট্রিক ইন্ডেক্স, সেটা হলো একটা প্যারামিটার। আর হলো অ্যানালাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা প্যারামিটার। বাট এসব কি আমরা চাইতেছি আসলে? এসব কিন্তু আমরা চাইতেছি না। আমরা চাচ্ছি কি আসলে জানো? আমরা চাচ্ছি হলো শুধুমাত্র একটা প্যারামিটার কাজে লাগাবো, মানে একটা ভ্যারিয়েবল কাজে লাগাবো, বাকিগুলোকে ফিক্সড করে দেব, তাই না? আমরা চাবো হলো শুধুমাত্র আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অ্যানালাইট, যে এনএ, এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েভলেন্থে আমরা এসপিআর গুলা পাবো। আমাদের তো এই যে গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা চেঞ্জ করা দরকার নাই, এগুলো আমরা কনস্ট্যান্ট বানাই দেবো ইকুয়েশনের এগুলাকে, তাই না? বুঝতে পারছো? আমরা হলো চেক জি করব ভাই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ করে করেই হলো রেজোনেন্সের বিভিন্ন ওয়েভলেন্থের বিভিন্ন ল্যামডাতে রেজোনেন্স পাবো, ঠিক আছে? বাকি সবকিছুই ফিক্স করে দিব। তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র এই ল্যামডা গুলা, রেজোনেন্স যে ওয়েভলেন্থ গুলা, এই যে এখানে যে রেজোনেন্স যে ওয়েভলেন্থে পাওয়া যাবে, সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র এন এর উপর বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর উপর, ঠিক আছে? কার স্যাম্পলের, আর কিছুর উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন সুবিধাটা বলি। এখন এখানে এন ছিল হলো যে গ্লাস বা পিসিএফ যেটা নিব, সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এখানে এটা ছিল হলো কন্ডাক্টর লেয়ার বা প্লাজমনিক লেয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তো দেখো এইখানে এই ফিগারটাতে প্রিজমে কি করা হয়েছে, অবশ্যই একটা একটা মেটাল লেয়ার বা একটা কন্ডাক্টর লেয়ার নেওয়া হয়েছে, সুতরাং এপসাইলন এম আর ফিক্সড করে দেওয়া হয়েছে না? এখানে তো একই ধরনের মেটাল নেওয়া হয়েছে, অবশ্যই হয় গোল্ড না সিলভার না অ্যালুমিনিয়াম, ঠিক আছে? জি ভাই। এপসাইলন এম আর এই এই ফিগারে ফিক্সড করে দেওয়া হয়েছে। দেখো এখানে প্রিজমের যেই গ্লাস ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে,
সেটাও ফিক্স। তার মানে হলো এখানে এটা এই এন রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দা গ্লাস সেটাও ফিক্সড। কিন্তু দেখো অ্যাঙ্গেলটা ফিক্স না, অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করতে পারি। দেখো লাইট সোর্সের অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারি, পারি না? জি ভাই আচ্ছা, পারি। কিন্তু দেখো পিসিএফ এটাও ফিক্স করে দিছি। পিসিএফ এর সবসময় লাইট কি এই জেড এক্সিস বরাবর ই করবে, প্রপাগেট করবে। বোঝা গেছে? তার মানে সবসময় 90 ডিগ্রিতে প্রপাগেট করবে। ঠিক আছে। আচ্ছা, আর মিনিয়েচারাইজেশন এইসব সুবিধা তো গত গত ক্লাসে বলছি, তাই না? আচ্ছা, সেন্সিং জিনিসটা কেমনে হয় সেটা বলি। এখন লাইট সোর্স দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব বা ওয়েভলেন্থ কন্ট্রোল করে একটা লাইট পিসিএফ এর মধ্যে পাঠাবো। পিসিএফ হলো লিকি, সুতরাং এখানে লিক হবে। লিক হওয়ার পর সেই লিকের জন্য আমরা প্লট পাবো। এই যে হলো সেই প্লট গুলা। ঠিক আছে, ধরো এখানে রেফারেন্স প্লট ভাই থাকবে। হ্যাঁ বলো। ভাই লিক বলতে কি আপনার এখানে যে 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 সার্কেল গুলো আছে ওই সার্কেল গুলোর মাঝখানে যে ফাঁকা স্থান আছে ওইগুলো নাকি? লিক বলতে বোঝাইছি কি জানো? লিক বলতে বোঝাইছি যে জি লাইটের যে এনার্জিটা এসপিপি নিচ্ছে, ঠিক আছে, জি জি এটা লাইটের যে এনার্জিটা আরেক জায়গায় চলে যেতেছে, এটা এই ফাইবারের জন্য একটা লিক না? ফাইবারে তো আমরা জি চাই কি যে এনার্জিটা লিক না হোক, এনার্জিটা এই ফাইবারের মধ্যেই থাকুক। জি ভাই কমিউনিকেশনের জন্য যখন এই ফাইবারটা ইউজ করি তখন আমরা চাই কি যাতে লিক না হোক। তাহলে তো আমাদের জি ওই ট্রান্সমিশনের সময় সব ডাটা নষ্ট হয়ে যাবে, আমি রিসিভারে কিছুই পাবো না, তাই না? জি ভাই বাট এখানে জি আমরা ভাই ডিজাইনই করছি যাতে লিক হয়। ঠিক আছে, এই লাইটের যে এনার্জি সেটা লিক হবে। লিক হয় কি করবে, উপরে পিসিএফ এর উপরে যে লেয়ার দিচ্ছি না আমরা, সেই লেয়ারের যে জি ভাই ইলেকট্রন গুলাকে অসিলেট করতে সাহায্য করবে। তাহলে যে এনার্জিটা অসিলেট করতে কাজে লেগে যাবে সেটা তো আর লাইট পাইলো না। এই জিনিসটাকে জি লিক ভাই বলতেছিল, যে এনার্জিটা লিক হয়েছে, লিক হয়ে ওখানে পৌঁছাইছে। বোঝা গেছে? আচ্ছা ভাই বুঝছি ভাই। আচ্ছা, যদি বোঝো তাহলে লাইট সোর্স দিয়ে লিকি পিসিএফ এটাই কি করলাম, লাইট প্রপাগেট করার সময় এই লাইটের এনার্জিটা কি হবে, এই যে এরকম কমে তারপর আবার বাড়া শুরু করবে। সবচেয়ে কম পাবো কিসে, স্পিয়ার কন্ডিশনে, কারণ স্পিয়ার কন্ডিশনে এসপিপি সবচেয়ে বেশি লাফালাফি করতেছিল, ইলেকট্রন গুলা সবচেয়ে বেশি লাফালাফি করতেছিল, তাই তো? জি ভাই এখন আমি এই পাশে যে রিসিভার এন্ডে যে লাইটটা পাবো, সেই লাইটের এনার্জির যে গ্রাফ, সেই গ্রাফটাও এরকম পাবো। এই যে এরকম গ্রাফ পাবো। ধরো আমি ভাই দুটো এখানে যে আপনারা যে ব্ল্যাক তারপরে যে রেড ওটা মানে এখানে যাচ্ছি আলাদা আলাদা গ্রাফ দিয়ে যাচ্ছি কি বোঝাচ্ছ? যাচ্ছি আচ্ছা ভাই এখানে যাচ্ছি। ধরো আমি ব্লু গ্রাফটা পাইছি, যে একটা অ্যানালাইট অ্যাপ্লাই করছি, একটা স্যাম্পল অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর লাইটের যেই এনার্জির যে লস, সেই লসটা আমরা চেক করব কি, এই যে ওএসএ দি অপটিক্যাল স্পেকট্রা অ্যানালাইজার, এটা দিয়ে। ঠিক আছে, এটা চেক করার পর সে একটা গ্রাফ পাইছে, সেই গ্রাফটা কি, নীল কালারের গ্রাফটা। ঠিক আছে, বোঝা জি গেছে ভাই তানভীর? আচ্ছা, নীল কালারের গ্রাফটা পাইছি। কম্পিউটারকে আমরা আমি আগে থেকেই ট্রেন করে রাখবো যে তুমি যখন কম্পিউটার মনে রাখতে হলো রেফারেন্স গ্রাফটা, এই যে কালো কালারের যেটা, সেটা হলো রেফারেন্স আমাদের। ঠিক আছে, আচ্ছা, জি ভাই এখন আমি পাইছি হলো এই যে যে নীল কালারের যে গ্রাফটা, সেই গ্রাফটা পাইছি, এবং কম্পিউটারের মুখস্থ রাখতে হলো কালো কালারের গ্রাফটা। ঠিক আছে, আমি যদি জি ভাই কম্পিউটারকে শিখায় রাখি আগে থেকে যে কালো কালারের গ্রাফটা দিবা হলো RI 1.37 এর জন্য, আমি কম্পিউটারকে আগেই ট্রেন করে রাখছি। ঠিক আছে, ফ্রি তাহলে ডিফাইন করে রাখছি। ডিফাইন করে রাখছি। ঠিক আছে, তাহলে তার থেকে কত আগে প্লট দিছে, তাহলে আর রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু তত ডানে সরবে বা বামে সরবে 1.37 থেকে। বোঝা গেছে? ভাই একবার জি ভাই। বলুন তো হ্যালো, কি ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো ঘটনাটা কি ঘটতেছে? ভাই আরেকবার বললে জি ভালো হতো ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলছি। ধরো আমাদের কাছে একটা ডিজিটাল ওয়েট মেশিন আছে। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল ওয়েট মেশিনের মধ্যে যদি আমি একটা ভারী কিছু রাখি, তারপরে তার কিছু ওজন হইলো, ঠিক আছে, তারপরে যদি আমি আবার ক্যালিব্রেট দিয়ে জিরোতে এনে রাখি, তখন কি হবে, যে ওয়েট থাকা সত্ত্বেও সে জিরো শো করবে না? এটাকে কি বলে, জি ভাই ক্যালিব্রেশন বলে না? আচ্ছা, তো জি আমি ভাই কি করতেছি, আচ্ছা ঠিক আছে, তো এখন কি হইতেছে, আমি কম্পিউটারটাকে আগে থেকেই কি করতেছি, মডিফাই করে রাখতেছি, যে তুমি বুঝবা 1.37। টাইপ করে দেখি, ধরো সে বুঝবে 1.37 ইফ এই প্লটটা যদি ধরলাম কালো যে ওয়েভলেন্থটা, কালো যে, এক মিনিট দাঁড়াও,
আচ্ছা দেখো, আমি যদি বলে রাখি যে এই জিনিসটাকে যে 1.37 রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে, হবে যদি গ্রাফটা দেয় হলো ব্ল্যাকের জায়গায়, জি ভাই ব্ল্যাক গ্রাফ দেয়, ঠিক আছে। তাহলে যদি ব্লু গ্রাফ দেয়, তা ব্লু গ্রাফটা কোথায়? আরো এই সাইডে, আরো কি লেফট সাইডে। লেফট সাইডে আমি তখন কম্পিউটার নিজে নিজে ক্যালকুলেট করবে যে যদি লেফট সাইডে হচ্ছে, সেহেতু ধরলাম 1.33 আড়াই, ব্লুটা যতখানি ব্লু লেফট সাইডে ততখানি লেফট সাইডের জন্য, ইফ ব্লু ইজ দা পজিশন, ঠিক আছে। এইটুক হিসাব করবে কে? এইটুক কম্পিউটার নিজে হিসাব করবে। কম্পিউটারকে আমি জাস্ট শিখাই দিছিলাম হলো কালোটা, ব্ল্যাকটা শুধু। হ্যাঁ ঠিক আছে, জি কিন্তু ভাই কম্পিউটার নিজে হিসাব করবে যে যেহেতু এটা আরো এই সাইডে রয়েছে, ঠিক আছে, হ্যাঁ আরো লেফট সাইডে জি রয়েছে, ভাই তাহলে এটা 1.33। আবার যদি আমি ধরো হ্যালো কি হলো? মানে মনে হয় নয়েজ হচ্ছে, সেজন্য একটু মিউট করতে এক হবে। ভাই মিনিট এক মিনিট একটু সময় দাও। জি ভাই। নিয়ন নিয়ন আচ্ছা, আমার দিকে একটু নয়েজ আছে তো, এই জন্য আমি কথা বলতেছি না, তুই বল। ওই যে ওই বিষয়টা তোরে দেখ, আমি গ্রুপেও দিছি, তোরে পাঠাইছি। হুম হুম, পাইছি পাইছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন যদি ঠিক একই রকম যে আমার অপটিক্যাল স্পেকট্রা অ্যানালাইজার কি করছে, লাল গ্রাফটা পাইছে, তখন সে কি ক্যালকুলেট করবে? এটা ধরলাম 1.41 ক্যালকুলেট করবে বা 1.43 ক্যালকুলেট করবে। এটা কতখানি রেফারেন্স থেকে শিফট হয়েছে সেটার উপর সে বেস করে ক্যালকুলেট করে ফেলবে। বুঝা গেছে? জি শুনতেছো ভাই সবাই? আচ্ছা, যদি বোঝা যায়, এটা হলো আমাদের ভাই হ্যাঁ বলো। ভাই এই খেল খেল খেলগুলোর জন্য জন্য কি আলাদা কোনো ইয়ে আছে নাকি, মানে কোনো সূত্র আছে নাকি? আমরা ম্যাটল্যাব দিয়ে প্লট করব। লসের যে প্লট, সেই প্লটটা আমরা ম্যাটল্যাব থেকে জি করব। জি আমরা ডাটা কালেকশন করব হলো কনসোল থেকে সিমুলেশনের পর। বোঝা গেছে? ওকে বুঝছি ভাই। আচ্ছা, দেখো আমাদের ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন দেখায়, এটা যদি দেখি, এগুলো তো আপাতত বুঝবা না। এই দেখছো কোর, কোর দিয়ে আলো যাচ্ছে। এই সেকেন্ড ফিগারটা দেখো, এটা হলো ফার্স্ট ফিগারটা হলো কনসোলে সিমুলেশন করার আগে কি রকম দেখায় স্ট্রাকচারটা, সেটা হলো এই ফার্স্ট স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা হলো, সেকেন্ড স্ট্রাকচারটা হলো কোর দিয়ে যখন লাইট যাচ্ছে, ঠিক আছে। জি জি ভাই আচ্ছা, কোর দিয়ে লাইট যাচ্ছে, এখন এখানে তোমাকে দেখাই। উম, এই দেখো, খেয়াল করবা, বড় করে, এই যে এই সাইডটা দেখো, এখানে দেখছো কিছু পরিমাণ সাদা সাদা রয়েছে। এই দেখো, এইসব জায়গা দেখো ডিপ নীল কালারের, দেখছো জি ভাই এইসব একটু জায়গাগুলো? লাইট দেখা আচ্ছা, এইসব জায়গায় ডিপ নীল কালারের মানে এইসব জায়গায় কোনো লাইট পৌঁছায় নাই, ঠিক লাইট আছে। নাই। আচ্ছা, এই যে দেখছো এইখানে মেটাল যে দিছিলাম বা কন্ডাক্টর দিছিলাম, এখানে কিছুটা সাদা রয়েছে, ওই যে জি চিকন ভাই করে একটা সাদা রয়েছে। তার মানে ওই পর্যন্ত লাইট পৌঁছাইছে লিক হয়ে, ঠিক আছে। বোঝা জি গেছে? ওই পর্যন্ত লাইট জি লিক ভাই হয়ে পৌঁছাইছে। এখন যদি আমি শুধুমাত্র লিকটাকে অ্যাম্পলিফাই করে দেখি, তাহলে আমরা এই ফিগারটা দেখতে পাবো, ঠিক আছে। এটা হলো লিকটাকে যদি আমি অ্যাম্পলিফাই করে দেখি, দেখছো এখানে লিক গুলা কোথায় পৌঁছাইছে, ওই মেটাল লেয়ারের আশেপাশে দিয়ে রয়েছে। এখানে কোডটাকে আমরা বাদ দিয়ে দিছি, ঠিক আছে। জি ভাই আচ্ছা, এখন যদি এটা আইডিয়াল পিসিএফ হইতো, তাহলে কি করতাম আমরা? চাইতাম যাতে এই লিকটা না হয় এবং টোটাল যে জিনিসটা সেটা সবটুকু কোরের মধ্যে কনফাইন থাকে। খোরের মধ্যে দিয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ, এনার্জিটা কোরের মধ্যেই থেকে যায় জানে, যাতে এটা যেন লিক না হয়। বাট আমরা এখন করতেছি কি, লিক করাচ্ছি, ঠিক আছে। এখন যেটা এইসব জিনিসগুলো সিমুলেশনের সময়, আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই, সেটা হলো এখানে দিই। আর সেটা হলো কি, আমরা যে বায়োলজিক্যাল ফ্লুইড ডিটেকশন করব, সেটার একটা রেঞ্জ আছে। আমরা চেক করছি না অনেক, মানে বায়োমেডিক্যাল সায়েন্স তো অনেক অগ্রগতি হয়েছে, ঠিক আছে।
তো চেক করে দেখা গেছে যে জৈব লিকুইড গুলো আছে বা বায়োলজিক্যাল লিকুইড গুলো স্যাম্পল গুলো আমরা পাই জার্ম টার্ম থেকে বা ইসের থেকে, যে কোনো বায়োলজিক্যাল ডাস্ট থেকে অথবা যে কোনো ইনফেকশন থেকে, তার রেঞ্জটা টিপিক্যালি, ঠিক আছে, 1.33। 1.33 হলো পানি, যেটা ক্লিয়ার ওয়াটার, ক্লিয়ার ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এই রেঞ্জ জি থেকে ভাই। এই রেঞ্জ থেকে 1.45 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট এই রেঞ্জের মধ্যে হয়, ঠিক আছে। আড়াই ইউনিট বলে, এটা তো ইউনিট নাই কারণ এটা রেশিও, ঠিক আছে, বাট এটাকে ডাকে হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট বলে, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে হয়, তার মানে আমাদের সিমুলেশন করার সময় টার্গেট থাকবে আমরা এই রেঞ্জের জন্য রেজোন্যান্স গুলো আনবো, বোঝা গেছে? আচ্ছা জি ভাই। দেখি ই আছে, এটা কয় মিনিট আছে আর এটা কেউ সময় দেখতেছো? এই না ভাই, টাইম টাইম তো এখানে শো শো আচ্ছা দাঁড়াও এক মিনিট। করছে না। এটা ভাই আনলিমিটেড হবে? এটা কি আপনার প্রথম ছিল নাকি না এটা আমার ভাই? প্রথম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি আরেকটা আনলিমিটেড শুরু করি, ঠিক আছে, মনে হয় কাছে শুরু মনে গেছে। হয় করা লাগবে না ভাই, এটা মনে হয় ভাই আনলিমিটেডই হবে। শিওর? আচ্ছা যদি তাই হয় তাহলে ভালো কথা। 40 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে এসে যাই, এখন একটা পেপারে পড়াই, পেপার দেখে ডাইরেক্টলি। দেখো দেখো প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এসপিআর সেন্সর নিয়ে, বুঝছো? এই দেখো এটা একটা স্ট্রাকচার, এখানে এক্সটার্নাল ভাই স্ক্রিন কই ভাই, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হচ্ছে না, দাঁড়াও এক মিনিট। দেখা যাচ্ছে তানভীর? জি জি ভাই, জি জি আচ্ছা দেখা ঠিক যাচ্ছে। আছে, দেখো এটা এটা হলো হয়তো 15 সালের একটা কাজ। আমাকে মানে আমি কাজ শেখার সময় যেসব পুরান কাজ রিপ্রোডিউস করছিলাম তার মধ্যে একটা এটা, ঠিক আছে, স্যার দিছিল এই পেপারটা। এই এখানে দেখো এক্সটার্নাল সেন্সিং, ঠিক আছে, এই যে একটা পিসিএফ ডিজাইন করা হয়েছে, দেখছো এটার কোড কিরকম আসছে? সে কোডটা এইভাবে ডিজাইন করছে যাতে কোডটা এরকম আসে, ঠিক আছে। আমি কোড ডিজাইন করছি, কোডটা অনেকটা ওয়াই অক্ষ বরাবর লম্বাটে ছিল, আর এটা হলো এক্স অক্ষ বরাবর লম্বাটে কোড, জি দেখছো? ভাই। আবার দেখো জি এই এই যে লিক মোড, এই লিকি মোডটাকে বলা হলো এসপিইউ মোড, ঠিক আছে। আর এই কোড যেখানে শুধু কোড থাকে আর অল্প লিক দেখা যায় সেটাকে হলো কোর মোড, ঠিক আছে। আর এই জায়গাটাকে বলে হলো মানে যেটা শুধুমাত্র লস, কোর বাদে শুধুমাত্র লস শো করা হয় সেটাকে বলে সারফেস প্লাজমন পোলারিটন মোড বা এসপিপি মোড, ঠিক আছে। আচ্ছা জি এইখানে দেখছো ঘটনাটা কি করতেছে, এই যে হলো পিসিএফ, এরপরে হলো যে গোল্ড লেয়ার দিছে, এটা গোল্ড ইউজ করছে, আমি ইন্ডিয়ান টিন অক্সাইড ইউজ করছিলাম আমার সেন্সরের জন্য। তারপরে হলো লিকুইড ইউজ করছে, আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, যেটা পারফরমেন্স ভালো দেয় সেটা নিয়ে হলো কাজ করতে হবে ফাইনালি, ঠিক আছে। জি ভাই। ওই ওই পার্টটাকে বলা হলো অপটিমাইজেশন, ঠিক আছে। সেন্সর বানানোর পর তারপরে আমরা দেখতে হয় যে আসলে কি কি প্যারামিটারের জন্য সবচেয়ে ভালো পারফর্ম করে, ঠিক আছে। এই যে পিএমএল জি লেয়ার, ঠিক আছে। এখন দেখো এটা সেন্সর ডিজাইন করা হয়েছে কোন রেঞ্জের জন্য, দেখো। আচ্ছা মজার বিষয় কি জানো, আমাদের লসটা হলো কি নেগেটিভ না যদি আমরা লাইটের হিসাব করি, কিন্তু আমরা প্লট করার সময় প্লটের সৌন্দর্যের জন্য পজিটিভ ভ্যালু নিই, বুঝছো? মানে জাস্ট ও ওটাকে -1 দিয়ে গুণ করার পর যেটা আসে সেই ভ্যালু গুলা নেই, তাই। ঠিক আছে, যাতে উপর দিকে গ্রাফ গুলা আসে। এই যে দেখছো, তার মানে গ্রাফ গুলো এই জন্য এইদিকে আসছে, ঠিক আছে। এখানে কোন রেঞ্জ জি থেকে কোন রেঞ্জ দেখানো হয়েছে, 1.33 থেকে 1.37 এর জন্য এটা কাজ করছে, ঠিক আছে। আবার যদি আমি আমার সেন্সরটা যাই, সেই সেন্সরটাও কাজ করছে 1.33 থেকে 1.37 পর্যন্ত। আচ্ছা এখানে যদি আমি পারফরমেন্সে যাই, পারফরমেন্স কিরকম দিচ্ছে ক্যালকুলেশন গুলো আমি দেখাবো পরে, ইকুয়েশন গুলা তোমরা আগে একবার তোমাদের পড়তে দিব তখন তারপরে বলবো। এখানে কনক্লুশন যে আমরা পারফরমেন্স দেখি, পারফরমেন্স হলো এটা সেন্সিটিভিটি হলো দুই ধরনের হয়, একটা হলো ওয়েভলেন্থ, একটা হলো অ্যামপ্লিটিউড। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ সেন্সিটিভিটি দেখাইছে হলো 4000 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট, আর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি দেখাইছে হলো 320 পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট, ঠিক আছে।
তো যেটা বলতেছিলাম সেটা হলো, এটা বললাম 15 সালের একটা কাজ। তো এটা দেখে কি মনে হয় এটা কোন ধরনের সেন্সিং? এখানে লিকুইড লেয়ার কোথায় দেওয়া? বাইরে, পিসিএফ এর বাইরে দেওয়া। তাহলে এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল। হ্যাঁ, এটা এক্সটার্নাল। এটা আমারটার মতো এক্সটার্নাল, ঠিক আছে। আচ্ছা, আমারটা প্রথমে লস কার্ভ থেকে শুরু করে। আচ্ছা, লস কার্ভ, এই যে হলো লস কার্ভ গুলা, ঠিক আছে। লস কার্ভ গুলা দেখে হলো আমরা এই লস কার্ভ গুলা দিয়ে কি কম্পিউটারকে ট্রেন করে রাখবো। পরে কম্পিউটার এই লস রেফারেন্স কার্ভ হিসেবে ধরবে সেই ট্রেন করা ডাটা গুলাকে, ঠিক আছে। তারপরে সে ওই ডাটা থেকে কত আগে পরে সেটার উপর বিচার করে আমাদের স্যাম্পলের যে রিফ্রাক্টিভ ইনডেক্স সেটা নির্ধারণ করে ফেলবে। এটা সেন্সিটিভিটির প্লট, এটা বুঝে পা না আপাতত। এখানে অপটিমাইজ করছে, দেখো 40 ন্যানোমিটার গোল্ডের জন্য ভালো না 50 ন্যানোমিটারের জন্য ভালো না 60 ন্যানোমিটারের জন্য ভালো। তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ পিক দিতেছে 35 এবং 36, 1.35 এর 1.33। হ্যাঁ, পিকটা সর্বোচ্চ দিচ্ছে, দেখছো? জি ভাই। দেখা যায় না, বড় করে বড়। ভাই এখানে আরেকটাই আছে ভাই, এখানে কি ওই গ্রাফটাতে কি এখানে তো ভাই ওই ব্লুটা তো মনে হয় 1.3। এখানে দেখো কি করছে, গোল্ডের থিকনেস চেঞ্জ করছে। গোল্ডের থিকনেস টিজি হলো গোল্ডের থিকনেস, বললাম না অপটিমাইজেশন বলে। আমরা তখন চেঞ্জ করে একবার ডিজাইন করার পর তখন আমাদের চেঞ্জ করে সেটা সর্বোচ্চ ভালো পারফরমেন্স আনতে হবে প্যারামিটার গুলো চেঞ্জ করে করে। বোঝা গেছে? এখানে বোঝাতে চাইছে এই গ্রাফ দিয়ে যে তারা কেন 40 ন্যানোমিটার নিল, 50 বা 60 নিল না। কারণ তারা বলতে চাচ্ছে যে 40 ন্যানোমিটারের জন্য সবচেয়ে ভালো পারফর্ম করছে, কারণ সবচেয়ে বেশি মানে কম কম লস হচ্ছে, বাট কম লসের মধ্যে সবচেয়ে বেশি পিক দিতেছে হলো 40 ন্যানোমিটারে, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয়, আচ্ছা এখন আর কিছু কথা বলি। এই পেপারটার ইন্ট্রোডাকশনে মোস্টলি আমি যেসব কথাগুলো বলছি সেই কথাগুলাই বলছে। ফ্যাব্রিকেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। সেটা হলো কি যে এটা আমি সেন্সর বানাইছি, সেন্সরটা আসলে যখন ল্যাবে তৈরি করা হবে তারা কি কি মেথড ইউজ করে, সম্ভাব্য কি কি মেথড ইউজ করে এটা তৈরি করতে পারে সেই বিষয়ে আলোচনা করছে। এই যে এখানে বলছে হলো এই ফিগারটা দিয়ে, সেটা হলো ফিগার 1 এর এটা দিয়ে বোঝাইছে হলো যে এটাকে বলে স্ট্যাক এন্ড ড্র। ক্যাপিলারি ইউজ করে স্ট্যাক এন্ড ড্র এই মেথডটা ইউজ করে ফ্যাব্রিকেট করা যায়, ঠিক আছে। এখানে প্রথমে দেখাইছে হলো স্ট্যাক এন্ড ড্র দিয়ে ফ্যাব্রিকেট করা যায়। তারপর দেখাইছে হলো এটা হলো আমাদের ক্রস সেকশন। তারপর এই সাইডের ফিগার গুলোতে দেখাইছে হলো ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল দেখায়। এই যে দেখছো এই দাগ গুলা, এই যে ছোট ছোট লাল দাগ কোরের ভিতর দিয়ে, ঠিক আছে। আবার দেখো এই যে লসের ভিতর দিয়ে ছোট ছোট লাল দাগ, ঠিক আছে। অ্যারো, এগুলা অ্যারো, ঠিক আছে। এইগুলো দিয়ে কি বোঝাতেছে জানো? আমি গত ক্লাসে বলছিলাম যে যে আমরা কি ইউজ করি, পোলারাইজড লাইট ইউজ করি। লাইটটা যে আমরা লাইট সোর্স যেহেতু আমাদের হাতে, তাহলে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো। তার মানে আমরা এক্স পোলারাইজড লাইট দিছি না ওয়াই পোলারাইজড লাইট দিছি সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা যেটার জন্য ভালো পারফরমেন্স হয় আমরা বলবো আমাদের পেপারের সময় যে এটা এক্স পোলারাইজড আলোর জন্য ভালো কাজ করে, অথবা এটা ওয়াই পোলারাইজড আলোর জন্য ভালো কাজ করে, অথবা আমরা বলবো যে এটা দুই পোলারাইজড আলোর জন্য ভালো কাজ করে। এই জন্য এই আমরা পোলারাইজেশন গুলো এই পেপারে দেখানো হয়েছে, ঠিক আছে। তার মানে এই যে বি ফিগার, যেটা বি ফিগারটা কি, এটা কোর মোড। কার কোর মোড? এক্স পোলারাইজড কোর মোড। আর সি যে ফিগারটা সেটা হলো ওয়াই পোলারাইজড কোর মোড। এইখানে যে অ্যারো গুলো দেখাচ্ছে এটা হলো ডাইরেকশন কার, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। আমি বলছিলাম না যে ইলেকট্রিক ফিল্ড কি এই এই মানে এই প্লেনে থাকবে, এটা এক্স ওয়াই প্লেন না, দেখো এটা এক্স ওয়াই প্লেন। জি ভাই। এই যেটা এক্স ওয়াই প্লেন, তার মানে ইলেকট্রিক ফিল্ড গুলো আর ম্যাগনেটিক ফিল্ড গুলো এই প্লেন বরাবর থাকবে। এইখানে দেখানো হয়েছে হলো 1.36 এর জন্য যে এসপিপিটা হয়েছে সেই এসপিপি দিয়ে কনফার্ম করা হয়েছে যে এই সেন্সরটা এসপিপি দিচ্ছে ফার্স্টলি, ঠিক আছে। তারপরে ভাই এখানে ভাই বলো বলো আপনি বলছিলেন যে ভাই এক্স অক্ষ বরাবর ওই ইলেকট্রিক ফিল্ড আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন ভাই এখানে দেখতেছি হলো এক্স অক্ষ বরাবর ওই ইলেকট্রিক ফিল্ড আর ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক এটা ফিল্ড। তো ভাইয়ের না, এটা তো আর একজন একটা। না 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 না, ওটা ভাই ঠিক আছে। তানভীর শোনো, আমি বলতেছিলাম হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম হলো যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একে আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে কোন মানে কিসে 90 ডিগ্রিতে থাকবে না? জি ভাই জি। আচ্ছা,
এখন আমি বলতেছি আমাদের আমাদের সমাবর্তন মনে ছিল কিনা এটা আমি গত গত ক্লাসে জিজ্ঞেস করছি, সমাবর্তন মনে আছে কিনা। সমাবর্তন বলতে কি বোঝায়, যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক বরাবর যাবে সেটা নির্ধারণ করে দেব। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি এক্স অক্ষ বরাবর যায়, অটোমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড এক্স অক্ষ বরাবর যাবে। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যাবে। আর যদি ইলেকট্রিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর যায়, অটোমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড আরেকটা অক্ষ বরাবর যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা স্টাডি করব ইলেকট্রিক ফিল্ড নিয়ে, কারণ আমাদের এসপিপি এক্সাইট করার জন্য, ইলেকট্রন গুলোকে এক্সাইট করার জন্য ইউজ করতেছি ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড দিতে হলে আর ওই ইলেকট্রন এক্সাইট হয় না, হয় এই জন্য এখানে এই যে এখানে দেখানো হয়েছে আসলে কি আমরা লাইট সোর্স দিয়ে কন্ট্রোল করছি এখানে। ঠিক আছে, লাইট সোর্স দিয়ে আমরা এখানে ইউজ করছি হলো এক্সপোলারাইজড লাইট, আর এখানে তৈরি করছি পাঠাইছি হলো ওয়াই পোলারাইজড লাইট। ঠিক আছে, জি ভাই। আচ্ছা এখানে একটা জিনিস হলো বোঝানোর জিনিস, সেটা হলো কনফার্ম করছে যে এসপিপি হচ্ছে 1.36 এর জন্য। আর এই যে লাল কালারের আর কালো কালারের যে লম্বা লম্বা স্ট্রেট লাইন গুলো আছে, ঠিক আছে, সেটাতে বোঝানো হয় হলো এসপিপির আরেকটা গুণ আছে, যে গুণটা আমি বলি নাই, কমপ্লেক্স হবে আগেই বললে, কিন্তু এখন বলবো। সেটা হলো কি, এসপিপি তে আমি বলছি কি যে কোনো একটা ম্যাটেরিয়ালের কি থাকবে, একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? হ্যালো, আচ্ছা কমপ্লেক্স নাম্বারে কয়টা পার্ট থাকে? দুটো পার্ট থাকে, দুইটা part। রিয়েল পার্ট আর রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট। আচ্ছা এইখানে আমি ম্যাটেরিয়াল তারা ইউজ করছে কয়টা? অনেকগুলো ম্যাটেরিয়াল ইউজ করছে, ফিউজ সিলিকা, এয়ার, গোল্ড, ঠিক আছে, আমার আননোন লাইট, ঠিক আছে, 4টা ম্যাটেরিয়াল ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা 4টা ম্যাটেরিয়ালের প্রত্যেকেরই কি একটা একটা কমপ্লেক্স নাম্বার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি সেন্সর যখন বানায় ফেলছি, তখন সেন্সরের এই এই যে তল, এই তলের এই সবকটার উপর ভিত্তি করে একটা নেট বা রেজাল্টেন্ট, একটা লব্ধি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তৈরি হবে, হবে না? ধরো আমি অনেকগুলো ম্যাটেরিয়াল মিক্স করছি, তাই না? তাহলে সেখানে একটা কি লব্ধি আড়াই পাবো না, বা লব্ধি প্রতিসরাঙ্ক পাবো না? ঠিক আছে, আচ্ছা সেটাকে বলা হলো ইফেক্টিভ মোড ইন্ডেক্স, ইফেক্টিভ মোড ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা এসপিপির যে আরেকটা মজার গুণ আছে, এসপিপির একটা মজার গুণ হলো এখানে লস পিক দিবে। আর আরো একটা মজার গুণ আছে, সেটা হলো যে এই যে এই দুইটা মোড না, সেটা হলো কি কোর মোড আর এসপিপি মোড, এই দুইটার যে রিয়েল পার্ট, এই দুইটার জন্য এই দুইটা যে ইফেক্টিভ মোড ইন্ডেক্স, ঠিক আছে, সেই দুইটা যে রিয়েল পার্ট, সেই দুইটা রিয়েল পার্ট মিলে যাবে এসপিপি তে। এই দেখো এইখানে দেখাইতেছে যে বললাম লাল কালার গুলাই ধরি, ওয়াই পোলারাইজড যে কোর মোড, এটা হলো ওয়াই পোলারাইজড কোর মোড, সি ফিগার। ঠিক আছে, আর ওয়াই পোলারাইজড এসপিপি মোড, এটা হলো ই ফিগার, ওয়াই পোলারাইজড এসপিপি মোড। এই দুইটা রিয়েল পার্ট, সেটা হলো দেখো অন্যান্য সময় আলাদা, বাট যখন রেজোনেন্স দিছে ঠিক তখন কিন্তু এটা একটা অপরকে ইন্টারসেক্ট করছে। বোঝা গেছে? এই ঘটনাটাকে বলা হলো ফেজ ম্যাচিং। ঠিক আছে, আমাদের এসপিপি পাওয়ার পর ফেজ ম্যাচিং করতে হবে। অনেক সময় ফেজ ম্যাচিং আমরা পাবো না, তখন আমরা বলবো যেটা হলো ইনকমপ্লিট ফেজ ম্যাচিং ছিল। ঠিক আছে, বাট আমরা অধিকাংশ ক্ষেত্রে ফেজ ম্যাচিং পাবো। বলবো যে ওই যে যতটুকু পাইছি ততটুকুকে বলবো হলো কমপ্লিট ফেজ ম্যাচিং, আর যতটুকু পাইনি ততটুকুকে বলবো হলো ইনকমপ্লিট ফেজ ম্যাচিং। ঠিক আছে, যেখানে মিলবে না যেসব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য। আচ্ছা লসের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা দেখাই। আচ্ছা দাঁড়াও, এখান থেকে দেখাই না, দেখাই এখান থেকে দেখাই। এই যে উপরের লাইনটা দেখতেছো, কনফাইনমেন্ট লস, এটা হলো আমাদের লসের ইকুয়েশন। ঠিক আছে, দেখো এখানে লসের ইকুয়েশন আলফা দিয়ে লস প্রকাশ করা হইতেছে, এটা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, আর এটা কিসে ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে, ল্যামডার উপর ডিপেন্ড করে। আর হলো ইমাজিনারি পার্ট অফ দা মোড ইন্ডেক্স, আই এম দিয়ে বোঝাইতেছে ইমাজিনারি পার্ট, এন অফ ইএফএফ দিয়ে বোঝাইতেছে যে বললাম যে মোড ইন্ডেক্স কে, ইফেক্টিভ মোড ইন্ডেক্স হলো যে নেট যেই আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দাঁড়ায় সেন্সরের সারফেসে, নেট নেট বা লব্ধি। ঠিক আছে, সেটার যে ইমাজিনারি পার্টটা থাকবে, সেই ইমাজিনারি পার্টের সাথে এই ইকুয়েশনটা যদি ইউজ করি, ঠিক আছে, তাহলে আমরা লস পাবো। ঠিক আছে, আচ্ছা আমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যখন সেন্সর ডিজাইন করা শুরু করবো, সিমুলেট করা শুরু করবো, ফাইনালি আমাদের লস 250 এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, রিয়েল মানে একটা প্র্যাকটিক্যাল সেন্সরের লস এর চেয়ে বেশি হলে সমস্যা হয়।
ঠিক আছে। আচ্ছা, আর কি বলার আছে? ভাই আপনি কি একটু দেখে যাচ্ছে না ভাই? শেষের হ্যাঁ দিক থেকে এসে কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আজকে করে আর আরেক টপিক বললে শেষ করে দিব। ঠিক আছে, আর আচ্ছা ভাই। 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আহ 1 মিনিট। আচ্ছা আচ্ছা, সেম কাহিনী, এটা হলো আমার দেয়া ইকুয়েশনটা। ঠিক আছে, এটাও আমি ফার্স্টে করছিলাম যখন স্যার আমাদের কাজ দিছিল রিপ্রোডিউস করার। দেখো এইখানে তানভীর, তুমি এটা দেখে হ্যাঁ ভাই বলো, বলেন। এখানে এখানে যে ফিগার 3 ক্রস সেকশন, এটা দেখে তোমার কি মনে হয় এই এই পেপারটাতে কি সেন্সিং ইউজ করা হয়েছে, ইন্টারনাল না এক্সটার্নাল? উম, ভাই ইন্টারনাল ভাই। ইন্টারনাল, ভাই ইন্টারনাল। ইন্টারনাল, কারণ অ্যানালাইটটা কি ভিতরে ক্লাডিং লেয়ারের ভিতরে, সেকেন্ড ক্লাডিং লেয়ারে, তাই তো? আচ্ছা, তো অনেক কিছু বুঝতেছো, এই তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা, এই দেখো পেজ ম্যাচিং দেখানো হয়েছে কি ফিগার 4-এ, বোঝা যায়? পেজ ম্যাচিং ফিগার 4-এ দেখা হয়েছে, ডটেড ডটেড ব্ল্যাক লাইন আর সলিড ব্ল্যাক লাইন ইন্টারসেক্ট করছে এসপিপি তে। ঠিক জি আছে, ভাই। এটা কাজ, এই সেন্সরটা কাজ করছে কোন রেঞ্জের জন্য? 1.33 থেকে 1.35 রেঞ্জের জন্য কাজ করছে, অনেক শর্ট রেঞ্জের জন্য কাজ করছে, কারণ পেপারটা খুব পুরান। ঠিক আছে, এটা অনেক শর্ট রেঞ্জের জন্য কাজ করছে। এইখানে দেখো অপটিমাইজ করছে কি, এয়ার হোল গুলো অপটিমাইজ করে দেখাইছে। ডিসি দেখো কোন এয়ার হোলটা, ডিসি হলো সেন্টার এয়ার হোলের ডায়ামিটার কি ডিসি বলছে। দেখো কোন ডায়ামিটারের জন্য ভালো আসে সেটা এই ফিগারে, মানে ফিগার 8-এ দেখানো হয়েছে। ঠিক আছে, দেখছো আমাদের কি কাজ করতে হবে সেটার একটা ওভারভিউ দেওয়ার জন্য পেপার গুলো ওপেন করতেছি, বোঝা গেছে? আর এটার পারফরমেন্স কিরকম? এটার পারফরমেন্স দিচ্ছে হলো আম, উপরে যায় দেখি, এটার পারফরমেন্স দিচ্ছে হলো 2000 ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিট সেন্সিটিভিটি দিছে, বোঝা গেছে? দেখো, তার মানে আগেরটা দিছিল 4000, এটা দিছে 2000। আমি ডিজাইন করছি যেটা, সেটা যদি দেখাই, দেখো আমি যেটা ডিজাইন করছি সেটার রেঞ্জ হলো 1.3 থেকে 1.37, সেটা 10,000 পর্যন্ত দিছে, বোঝা গেছে? জি ভাই। অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি 10,000 পর্যন্ত দিছে। এবং আগে যে পেপারটা দেখাইছি সেটা, সেই পেপারে দেখবে যে অ্যামপ্লিটিউড ওয়েভলেন্থ সেন্সিটিভিটি দিছে 10,000 পর্যন্ত, আর আগের পেপারে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি ছিল 320, বাট আমারটা দিছে হলো 541, বুঝছো? এইসব পারফরমেন্স গুলো লাস্টলি আমাদের ক্যালকুলেশন করতে হবে অপটিমাইজেশনের পর, বোঝা গেছে? এখন এই হলো যদি অবস্থা হয়, জি ভাই। তাহলে তোমরা কমে গেছো না 9 জন কেন এখন? অনেকে হ্যালো, মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা আছো তারা শুনতেছো, শুনলেই হবে, শোনো। ভাই এখন বলেন। যেটা হলো ঘটনা সেটা হলো, আগামী দিন হলো সিমুলেশন দেখাবো, জাস্ট ডাইরেক্টলি সিমুলেশন দেখাবো যেদিন নিবো আর কি। ঠিক আছে, তোমরা কাজ জি বুঝে ভাই। গেছো? ঠিক আছে, মায়ের বইয়ের প্রথম 3 চ্যাপ্টার পড়ছিলা কিনা জানি না, বাট এখন যেটা কাজ সেটা হলো আমি 3টা পেপার দেবো। ঠিক আছে, শুধুমাত্র ডিটেলসে পড়ার জন্য, এবং আমি যা বলছি সেই কথাগুলো কিভাবে কাজ করে অরিজিনালি, ঠিক আছে, বা অন্যরা কিভাবে সেই সেই কাজগুলা করছে, বা অন্যরা একই কথাগুলো অন্যভাবে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, সেটা পড়ে যাতে আমার কথার যে ধারণাগুলা, আমি যে ধারণাগুলো দিচ্ছি সেটা আরো ক্লিয়ার হয়। ওই 3টা পেপার পর তানভীরের দায়িত্ব, এই জি এটা কি জানো, ইকে নাজমুলের অনুপস্থিতিতে তারপরে পদের দিক থেকে উপরে কে? ভাই তানভীর তানভীর ভাইয়া। প্রেসিডেন্ট। হ্যাঁ, তানভীর। আচ্ছা, তানভীরের কাজ হলো যে তুমি ই করবা, আহ, ওই 3টা পেপার যারা আসলে কাজ করতে আগ্রহী, এরপর থেকে তো আসলে থিওরিটিক্যাল কথাবার্তা শেষ, এই 2টা ক্লাসই থিওরিটিক্যাল কথাবার্তা শেষ। যারা কাজে আগ্রহী তাদের তো আমরা সিমুলেশন শিখাবো আগামী দিন। তো এই 3টা পেপার যারা কমপ্লিটলি পড়ে আসলেই মানে দিন রাত খাটতে রাজি আছে, কারণ প্রচুর পরিমাণ টাইম জি লাগবে, ভাই। বুঝলাম না, একটা সেন্সর ডিজাইন করার জন্য তোমাকে 500-600 সিমুলেশন করতে হবে, এক একটা যদি 1-2 ঘন্টারও হয়, অনেক টাফ কাজ। ঠিক আছে, পসিবল, বাট এরকম লাইগা থাকার টেন্ডেন্সি কম, মানে কম মানুষের অনেক সময় থাকে।
আর তোমাদের পড়াশোনাও আছে। তো এরকম চিন্তা ভাবনা থাকলে আস্তে আস্তে কোনো সমস্যা নাই। বাট বললাম আর কি, ওভারঅল যদি গ্রসলি আমরা বলি, তাহলে এক একটা সিমুলেশনের জন্য অনেক মোটামুটি 500-600 সিমুলেশন করা লাগে এক একটা সেন্সরের জন্য, ঠিকঠাক ভাবে সব রেজাল্ট আনার জন্য। ঠিক আছে? জি ভাই। তো 3টা পেপার পড়ার পর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আগামী ক্লাসে করবা। আর তারপরে আমরা কনসোল সিমুলেশন দেখাবো হয়তো সামনে 2টা ক্লাসে। আর ফাইনালি এরপরের থেকে তোমরা গ্রুপে ভাগ হয়ে যায়, যদি কাজ করতে চাও কাজ করতে পারো। গ্রুপে আচ্ছা ভাগ হওয়ার পর কাজ কিভাবে করবা, কনসোলে ডিজাইন করবা, ডিজাইন করার পর সেই ডিজাইনটা দেখাবা আমাকে। আমি যদি দেখি যে আসলে নতুন একটা ডিজাইন হয়েছে, আগে কাজ হয় নাই, তাহলে আমরা ওটা নিয়ে কাজ করা শুরু করবো। আমি দেখাই দিব, আমি যেমন যেমন করতে বলবো সামনে সামনে করলাম। ঠিক আছে? আর সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হলো যদি তোমরা সাইহাব থেকে পেপার তো নামাইতে পারো। জি ভাই, পারবো ভাই আমরা ওগুলা। পারবা তো? আচ্ছা, 2000 তোমরা এখন নতুন স্ট্রাকচার হয়েছে কিনা সেটা বুঝবা কিভাবে, তাই না? তোমাদের তো স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া তো থাকতে হবে। তাহলে এই কাজটা কেমনে করবা? এই কাজটা করবা হলো যে 2000 2010-এর থেকে এই 20 পর্যন্ত। ঠিক আছে? ভাই হ্যাঁ বলো। হ্যাঁ, আমাকে কিওয়ার্ড গুলো বলে দেন, মানে আমরা কি বলে হ্যাঁ হ্যাঁ সার্চ সার্চ বলতেছি, করব। কিওয়ার্ড বলতেছি আমি। ঠিক আছে? 2010-এর থেকে 20 পর্যন্ত যেই সারফেস প্লাজমন রেজোনেন্স ফটোনিক ক্রিস্টাল ফাইবার সেন্সর, ঠিক আছে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স সেন্সর বা বায়ো সেন্সর পেপার আছে, সেই পেপার গুলো গুগল স্কলার সাইট করবা। আমি লিখে দিই এখানে চ্যাটে, কপি করে নাও। স্যার, এইসব হলো কিওয়ার্ড। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে? এইসব কিওয়ার্ড দিয়ে যেসব পেপার গুলো আসবে, তোমরা পেপার দেখলেই কাজ তো এখন বোঝো, এই পেপারের মধ্যে কি কি কাজ থাকবে সেগুলো তো দেখাই দিচ্ছি। ওইসব কাজ দেখলে তোমরা বোঝা যাবে যে আসলে এই ফিল্ডের পেপার। বোঝা গেছে? ওই পেপার গুলো সব জি যে ভাই। পড়া তো আর পসিবল না, এই জায়গায় হাজার হাজার পেপার আছে। ঠিক আছে? বাট তোমরা যে কটা পেপার তোমাদের পছন্দ হয় এই 10 বছরের, ঠিক আছে, সেগুলা যদি 20-30টা বা 40-50টা পেপারের স্ট্রাকচারটা দেখো ডাউনলোড করে, ঠিক আছে, স্ট্রাকচার দেখলে তোমরা বোঝা যাবে আসলে কোন কোন স্ট্রাকচারে অলরেডি কাজ হয়ে গেছে। তাহলে তোমরা সেগুলা বাদে নতুন স্ট্রাকচারের আইডিয়া মাথায় আনতে পারবা। বোঝা গেছে? নাহলে নতুন স্ট্রাকচারের আইডিয়া মাথায় আনতে পারবা না। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আরেকটা কাজ করবা যে ওই কাজ পরে করো। ঠিক আছে? আপাতত এই চেকও পরে করো। ঠিক আছে? আপাতত সামনের ক্লাসে এই 3টা পেপার পড়ার পর যারা যারা ইন্টারেস্টেড, তারা তানভীরের সাথে যোগাযোগ করার পর তানভীর যদি বলে যে এত কজন আসলে পড়ছে এবং পরবর্তীতে কাজ করতে আগ্রহী, তখন সামনের দিকে আগানো যাবে। এত আগে আসলে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে আজকে এর পর্যন্তই। ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শেষ করো, মিটিং শেষ করতেছি। ওকে ভাই, গুড নাইট। আল্লাহ হাফেজ।